এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। দেখো, তোমাকে আমি কত যত্ন করি, সব কাজ করে দেই। তোমার বাবা মা জানলে তোমার বদলে তাদের সব প্রপার্টি আমার নামে লিখে দেবেন। তনিয়া চোখ কপালে তুলে বলল, একদিন খাইয়ে দিয়ে প্রপার্টি চেয়ে ফেলছো? না না, ওসব আমার দরকার নেই। উল্টো তাদের প্রপার্টি ফিরিয়ে নিয়ে গেলেও আপত্তি নেই। তনিয়া মুখ কালো করে বলল, আমি চলে গেলে তুমি খুশি হবে? আমি মজা করেছি তনয়া, তুমি সিরিয়াস হচ্ছ কেন? কিছু মজা শুনতে ভালো লাগে না। তনিয়া রান্নাঘর থেকে চলে গেল। স্বরূপ একটু পর একটা প্লেটে খাবার নিয়ে তার কাছে এলো। তনিয়া চুপচাপ বিছানায় বসে আছে। স্বরূপ ডাকলো, খাবার টেবিলে এসো। খাবো না। প্লিজ। খাবো না। একবার খাও, দুপুরে না খেয়ে থেকো। কোনো বাড়ি খাবো না। বেড়াতে যাবে না? না। কি করবে? বাড়ি চলে যাব। আচ্ছা দিয়ে আসবো, আগে খাও। খাবো না। স্বরূপ প্লেট নিয়ে তার পাশে গিয়ে গা ঘেঁষে বসে বলল, খাইয়ে দিচ্ছি তো, আর তোমাকে বাড়িতে দিয়ে আসবো না? এটা তো তোমারও বাসা, আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসার কে বলো? নাও, হাঁ করো। তনিয়া হাঁ করলো। খাবার মুখে নিয়ে মনে হলো সে একটু বেশি আহ্লাদ দিয়ে লোকটাকে মাথায় তুলেছে। কি দরকার ছিল খেয়ে নেওয়ার? আর একটু রাগ করে থাকলে আর একটু শিক্ষা হতো। খাওয়া দাওয়া শেষ করে তনিয়া ঘর গুছিয়ে ফেলল। স্বরূপ রান্নাঘর গোছাতে গেল। তৈরি হওয়া বাদে আর কোনো কাজ নেই এখন। মা বাবা চলে আসবেন। ফোনটা বাজলো। কার ফোন? তনিয়া দেখলো স্বরূপের ফোন বাজছে। মা কল করেছেন। তনিয়া রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি আম্মা, তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো। মা এবার আর কোনো কথা না বলে বেশ উদ্বিগ্ন স্বরেই বললেন, স্বরূপ কই? ওকে দাও তো, অনেক জরুরি দরকার। কি হয়েছে মা? মা ওর কথার উত্তর না দিয়ে আবারও বললেন। স্বরূপকে দাও। তনয়া ছুটে গিয়ে স্বরূপকে ফোন ধরিয়ে দিল। স্বরূপ হ্যালো বলতেই মা বললেন, স্বরূপ তুই গ্রামে চলে আয়, আজই রওনা দে। মানে কেন, কি হয়েছে? ঝামেলা হয়েছে, এত বলতে পারবো না, এলে জানতে পারবি। কিন্তু আজ তো। মা কঠিন স্বরে বললেন, বেড়াতে পরে যাস, এখন এখানে তোকে প্রয়োজন। আসছি। সে ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। মা এরকম করে বলছেন মানে ভয়াবহ কিছু হয়েছে। সেটা কি? তনয়া ওকে ঠেলা দিল। কি হয়েছে? স্বরূপের খুব খারাপ লাগছিল তনয়াকে কথাটা বলতে। বেচারি এত আশা করে আছে, কবেই থেকেই হানিমুন প্ল্যান করা। অথচ তনয়া ওর মুষড়ে পড়া চেহারা দেখে ভয় পেয়ে গেল। বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? কোনো খারাপ খবর? স্বরূপ শেষ পর্যন্ত বলল, সম্ভবত, কিন্তু কি খবর বলেনি, গ্রামে যেতে বলেছে শুধু। আজই? হ্যাঁ। তনয়ার খুব কান্না পেতে লাগলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। নিশ্চয়ই ভয়াবহ কিছু হয়েছে। সে জিজ্ঞেস করলো, কখন রওনা দিচ্ছি? তুমিও যাবে? তোমাকে একা যেতে বলেছে? তা না, কিন্তু তুমি তো ঘুরে এলে সেদিন। এবার তো ঘুরতে নয়, কাজে যাচ্ছি। তুমি কি আমাকে নিতে চাও না? তুমি যেতে চাইলে আমার আপত্তি নেই। স্বরূপ একটু পরে কি একটা কাজে বাইরে গেলে তনয়া নিজের মাকে ফোন করে আসতে নিষেধ করে দিল। মা কারণ জিজ্ঞেস করতেই কেঁদে ফেলল। বেশ কিছুক্ষণ এক নাগাড়ে কাঁদল সে। মা সান্ত্বনা দিয়ে গেলেন, অনেক কথা বুঝিয়ে বললেন। একটা সময় তনয়ার মন খারাপ কমে এলো। মায়ের সাথে কথা বললে সত্যিই দুঃখ কমে যায়। এবার তার দুশ্চিন্তা হতে শুরু করলো। কি হয়েছে ওখানে যে এত জরুরি তলব? ট্রেনে যেতে যেতে তনয়া নির্নিমেষ চেয়েছিল অন্ধকারের দিকে। স্বরূপ ঘুমিয়ে পড়েছে, বলা চলে মাঝরাতে পুরো ট্রেন ঘুমিয়ে আছে, শুধু সে একা নির্ঘুম। স্বরূপের হঠাৎ ঘুম ভাঙল। সে তনয়ার বিস্ফন্ন চোখের দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলল। ওকে এক হাতে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, তনয়া, আমি তোমাকে খুব দ্রুত বেড়াতে নিয়ে যাব, প্রমিস। ওরা যখন পৌঁছলো তখন বেশ বেলা হয়ে গেছে। মা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওরা এলে ওদের খাইয়ে বিশ্রাম নিতে বলে স্কুলে চলে গেলেন। বললেন বিকেলে কথা হবে। রাতে ঘুম না হওয়ায় দুজনেই ক্লান্ত ছিল। লম্বা একটা ঘুম দিল ওরা। উঠতে উঠতে দুপুর গড়ালো। তনয়া উঠে জানলার পাশে বেশ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো। ওদের জানালা দিয়ে কিছু দূরে চাষের জমি দেখা যায়। জমির উপর দিয়ে কটা সাদা বক উঠে গেল। বিকেলের রোদে প্রকৃতির নরম আলস্যে ডুবে আছে।
রাস্তার একধারে আরাম করে একটা কুকুর ঘুমিয়ে আছে। কোনো একটা পাখি ডাকছে মিষ্টি সুরে। সুরটা অচেনা, কিন্তু ভারী সুন্দর। শালিক পাখিও দেখা গেল কয়েকটা। তনিয়া গুনল, 1 2 3 4 জোড়া শালিক। আজ ওদের কোথায় থাকার কথা ছিল, আর ওরা কোথায়? তবু মনটা আরামদায়ক উষ্ণতায় বেশ ভালো লাগতে শুরু করেছে। কতদিনের মন খারাপ ভাব কেটে গেছে। অঘটনের কোনো আঁচ ওরা এখন পর্যন্ত পায়নি। এত সুন্দর শান্ত পরিবেশে এমন কি হতে পারে? অবশ্য অবিশ্বাস্য নয় তনয়ার জন্য। এখানে এসে গতবার কি ভয়ানক অভিজ্ঞতা তার হলো। শরীরটা কেমন ঝিম ধরেছিল ওর। জামা কাপড় নিয়ে গোসলে ঢুকে গেল। মা তাড়াতাড়ি ফিরলেন আজ। ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বিকেল হয়ে গেছে, এখনো দুপুরের খাওয়া খায়নি। ঘুমোচ্ছে হয়তো এখনো। তিনি দরজায় টোকা দিলেন। ওর তোরা কত ঘুমাবি? স্বরূপের ঘুম এমনিতেই হালকা হয়ে এসেছিল। মায়ের ডাকে উঠে দরজা খুলল। তনয়া কোথায়? বাথরুমে বোধ হয়। ওহ, তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। স্বরূপ মায়ের হাত ধরে খাটে বসিয়ে বলল। কি হয়েছে সেটা আগে বলো। মা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, অনেক কিছু। সংক্ষেপে বলি, তোর চাচা জহির তালুকদারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সে বহুদিন আগের কথা। এখনও ধার শোধ হয়নি, বরং সুদে আসলে বেড়ে 12 লক্ষ টাকা হয়ে গেছে। তোর চাচা দিন আনে দিন খায় মানুষ। সে এত টাকা কেমনে করে শোধ করবে? শোধ দিতে না পারলে জমি যাবে। অল্প কিছু জমিতেই তো তার সম্বল। এবার জহির তালুকদার একটা নতুন প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? তার ছেলে সিরাজের সাথে মিতার বিয়ে দিতে হবে। দিলে সে সব টাকা মাফ করে দিবে। মানে? মানেটা সহজ। তোর সাথে গতবার ঝামেলা হয়েছে। তোকে বা তোর বউকে সে কিছু করতে পারবে না। তোরা শহরে থাকিস, আমাকেও কিছু করতে পারবে না। করলে গ্রামের লোক ছিঁড়ে ফেলবে। তাই আমাদের পরিবারের দুর্বল জায়গায় হাত দিয়েছে। মিতা সেদিন তনয়ার সাথেই ছিল বলে ওর উপর আক্রোশও আছে। জহির তালুকদারের মতো লোক 12 লাখ টাকা মাফ করে দেবে এমনি এমনি? 1 পয়সাও সেই কাউকে ছাড় দেয় না। তুই ভাবতে পারিস বিয়ের পর ওরা মিতার সাথে কি কি করবে? স্বরূপ অবাক হয়ে বলল, সে তো আর জোর করে মেয়ে নিতে পারবে না, বিয়ে না দিলেই হলো। এত সহজ নাকি? তোর চাচা রাজি, চাচিও নিমরাজি। এদিকে মিতা মেয়েটা প্রতিদিন আমার কাছে এসে কাঁদে। আমি ওকে বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাহায্য করব। এদিকে ওকে নরকে ঠেলে দেওয়ার প্রস্তুতি চলছে। স্বরূপ গুম হয়ে বসে রইল। মা বললেন, তোকে ডেকেছি কারণ তোর হাত ধরে এই ঝামেলা শুরু। জানি তুই তোর জায়গায় পুরোপুরি ঠিক ছিলি, কিন্তু আমিও আর কোনো উপায় দেখছি না। অনেক বুঝিয়েছি তোর চাচাকে। এখন তুই বলে দেখ, ওরা এই শুক্রবারই বিয়ে করাতে চায়। আমার চোখের সামনে আমি এসব হতে দেব না। তনিয়ার বাথরুম থেকে বের হবার শব্দে মা থামলেন। তনিয়াকে দেখে বললেন, খেতে এসো তোমরা। উঠে চলে গেলেন তিনি। স্বরূপ জামা কাপড় নিয়ে গোসলে ঢুকল। তনিয়া কিচ্ছু জানতে পারল না। সে চুল মুছিয়ে একটু প্রসাধনী মেখে বাইরে বের হলো। মিতাকে দেখে এগিয়ে গিয়ে ঝরিয়ে ধরল তাকে। মিতাও ঝরিয়ে ধরল ভাবিকে, কিন্তু ছাড়ল না। ফুপিয়ে কাঁদতে থাকলো। তনিয়া অনেকবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু কোনো উত্তর পেল না। কোন দুঃখে এত হাসি খুশি একটা মেয়ে ব্যাকুল হয়ে কাঁদছে বুঝতে পারল না তনয়া। সন্ধ্যের পর বৈঠক বসল। স্বরূপের 2 চাচা চাচি, মিতার বড় ভাই মনসুর এসেছে। স্বরূপই কথা শুরু করলো। চাচা, এটা কি ঠিক হচ্ছে? সিরাজের মতো একটা ছেলের সাথে মিতার বিয়ে দিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে না? জীবন তো আল্লাহর হাতে। আল্লাহ চাইলে সিরাজের ঘরও ভালো থাকবে, আর বিয়া না দিলে যে বাকি সবাইরা না খাইয়া মরা লাগবে তার কি? চাচা, এখনই আপনি দুরকম কথা বললেন। আল্লাহ যদি মিতাকে দেখতে পারে তাহলে আপনাদেরও দেখবে। আর ধার আপনি করেছিলেন, তার দায় মিতা কেন নেবে? ধার কইরা কি আমি একলা খাইছি? সবাই খাইছে, মিতাও খাইছে। ওই পলা হইলে কামে লাগাই দিতাম, সংসার চলাইতে পারতো। হইছে মাইয়া তো, যেটা করার পরও সেটা দিয়ে সংসার বাঁচাক। ওরে কি প্রতিদিন পাইলা আমরা কি বড় করি নেই? চাচা, আপনার মনে নাই জহির তালুকদারের 2 নম্বর বউটার কথা? পিটায়া মেরে ফেললো যে। ওদের বাড়ির কোনো বউ সুখে থাকতে পেরেছে? চাচা তার জায়গা থেকে সরবার কোনো লক্ষণ দেখালেন না। বললেন, গরিব মানুষের সুখ কিসের? বেঁচে থাকলেই হবে। তো ওকে তো এমন জায়গায় পাঠাচ্ছেন যেখানে বাঁচা মরাও ঠিক নেই। দেখ সর্বম, আমার মাইয়ার লেগে তোর দরদ বেশি না। আজকে আমি রাস্তায় পড়ে গেলে আমার সংসারের 8টা পেট তুই চালাবি না।
মনসুরের উপরও ঋণের বোঝাটা ভারী হয়ে যাচ্ছিল। সে টুকটাক কাজকর্ম করে কিছু টাকা দিতে পারলেও এত বড় ঋণ পরিশোধ করার সক্ষমতা তার ছিল না। রোজ বাপের খোঁটা শুনতে শুনতে তার জীবনটাও অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই প্রস্তাবটা পেয়ে সে বোধহয় বাবার চেয়ে বেশি স্বস্তি পেয়েছে। শুরু থেকেই আগুনে ঘি ঢালার কাজটা সে করে যাচ্ছে দায়িত্বের সাথে। স্বরূপের সামনে এতক্ষণ মুখ খুলছিল না সে, এবার সাহস করে খুলে ফেলল। ভাই, আপনি তো আমাকে অবস্থান জানেন। মিতা কি এইখানে অনেক সুখে আছে নাকি? ওর বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেওয়ার টাকাও আমাকে নাই। ফ্রিতে দিতে পারলে দিব না কেন? চাচা ছেলের সাথে গলা মেলালেন। ওরে কইছে এক কাপড়ে মাইয়া নেব, এমন কথা আর কেউ কইব? ওর বিয়া দিতেও তো যৌতুক লাগবে, তাই না? সেই টাকা কই পাবো আমরা? এর কাছে বিয়া না দিলে মাইয়া সারা জীবন ঘরে পালা লাগবে। তনয়া এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। এবার আর সহ্য করতে পারল না, বলল, চাচা, মিতা আমাকে বলেছিল ও পড়তে চায়। ভালো পড়াশোনা করে চাকরি করলে সেও আপনাদের সংসারের হাল ধরতে পারবে। মেয়ে তো ফেলনা জিনিস না। চাচা তনয়াকে খুব পছন্দ করেন। তিনি নরম সুরেই বললেন, তুমি এর মধ্যে কোথাও যেও না, বাড়ির বৌমারা এত কথা কয় না। কেন চাচা, আমি খারাপ কি বলেছি? ওর জীবনটা কেন নষ্ট করছেন? মেয়েটা তো কাঁদতে কাঁদতে মরেই যাবে। ওর লেগে এত দরদ কেন? তো দিলাম ওর বিয়া, তুমি আমার ধার শোধ করবা? না করলে আর কোথাও কয়ও না। কবর। ঘরের সবাই ওর দিকে অবাক হয়ে ঘুরে তাকালো। মেয়ে বলে কি? মা বললেন, তনয়া, তুমি ঘরে যাও, তোমাকে এখানে কথা বলতে হবে না। না মা, আমি সিরিয়াস। আমার কাছে টাকা আছে, বিয়ের মোহরানার টাকা। তাছাড়া বাবা আমার নামে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, সেখানেও টাকা আছে। আমি এত টাকা দিয়ে কি করব? টাকার চাইতে একটা মেয়ের জীবন অনেক দামি। আমার বোন নেই, মিতা আমার বোনের মতো। সেই দিন ও না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আমি টাকা দেব মা, এমনি এমনি বলছি না। চাচার চোখে পানি চলে এলো। তিনি চোখ মুছিয়ে থেমে থেমে বললেন, না আম্মা, তোমার টাকা আমি নিতে পারবো না। তুমি যে কথাটা কইলা এইটাই অনেক। দোয়া করি অনেক অনেক ভালো হোক তোমার। কেন চাচা, কেন নেবেন না? চাচা উত্তর দিলেন না। স্বরূপ চাচার হাত ধরে বলল, ওর থেকে না নিলেন আমি দেব। আমি তো আপনার ছেলেই। বাবা চলে যাওয়ার পর এই কথাই বলতেন না আপনি? তাহলে কোনো আপত্তি থাকার তো কথা নয়। আমি ফিরে গিয়েই টাকা পাঠিয়ে দেব। আমাকে আগে বললে এত সমস্যা হতোই না, ঋণও এত বাড়তো না। আপনি কথা দিন মিতাকে এখানে বিয়ে দেবেন না। চাচা কিছুই বললেন না। এক হাতে স্বরূপের হাত ধরে আরেক হাতে চোখ মুছলেন। ঘরে নীরবতা নেমে এলো। শুধু মিতার কান্নার শব্দ শোনা গেল। সে ফুপিয়ে কাঁদছে। সবাই চলে গেলে মা স্বরূপকে জিজ্ঞেস করলেন, তুই কোথা থেকে টাকা দিবি? গাড়ি কিনতে যে টাকা জমিয়েছিলি সেটা দিয়ে দিবি? হ্যাঁ। কত হয়েছে? 10 লাখ হয়েছে। আর বাকিটা? ধার করবো তনয়ার থেকে। কি তনয়া দেবে? তনয়া একটু হেসে বলল। কেন দিব না? মা তনয়ার কাছে এসে ওর মাথায় হাত রেখে বললেন, তোমাকে তোমার মা বাবা কোথা থেকে এনেছে বলো তো? কেন মা? না, জিজ্ঞেস করতাম। আমিও সেখান থেকে একটা লক্ষ্মী মেয়ে আনতাম। স্বরূপ ভ্রুকুচকে বলল, কেন, তোমার ছেলে কি লক্ষ্মী না নাকি? হ্যাঁ, আমারও 2 ছেলে মেয়ে সোনার টুকরো। তনয়া মায়ের সাথে রান্নাঘরে গেল রাতের খাবার তৈরিতে সাহায্য করতে। স্বরূপ ঘরে চলে গেল। আজকের এত কাণ্ড ছাপিয়ে তার মাথায় তনয়ার কথাগুলো ঘুরছে। ওকে এতদিন মিষ্টি একটা মেয়ে মনে হয়েছে, টুকটুকে সুন্দরী নরম মনের একটা মানুষ। কিন্তু আজকে আরেকটা রূপ ওর মন ভরিয়ে দিয়েছে। স্বরূপের কখনো মনে হয়নি মেয়েরা এতটা বড় মনের হতে পারে। আছে তো অনেকেরই, কিন্তু দেয়ার মন মানসিকতা কজনের থাকে? ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে টাকার মর্ম বুঝবে না এমন তো নয়। আবার ওদের অঢেল টাকা পয়সাও নেই। এই যে এত দূরের সম্পর্কের জন্য এতটা করতে চাওয়া, এজন্য অনেক সাহস লাগে। শুধু শুধু সে মেয়েটাকে দুর্বল ভাবছিল। সে নিজে টাকা দেবার কথা বলার সাহস পাচ্ছিল না। অনেক দিন ধরে সে গাড়ি কেনার জন্য টাকাগুলো জমিয়েছিল। এই যে সাহসটা পেল, সেটা তনয়ার জোরে। দেখা যাবে খুব কঠিন সময় আপাত দুর্বল দেখতে মেয়েটায় শক্ত হয়ে সিদ্ধান্ত নিচ্ছে। সে পেছনে পড়ে গেছে। সৌন্দর্য কিংবা মাধুর্যের প্রতি ভালো লাগা হয়তো কমে যায় সময়ের সাথে, কিন্তু ব্যক্তিত্বের প্রতি সম্মান কখনো কমে না, সময়ের সাথে সাথে বাড়ে। সকালে চা খেতে খেতে অনেকক্ষণ গল্প হলো মা ছেলের। তনিয়া তখনও ঘুমে। বিয়ের চক্করে গতবার মায়ের সাথে জমিয়ে গল্প করা হয়নি স্বরূপের। তাই নামাজ পড়তে ওঠার পর তনিয়া আরেক দফা ঘুমের জন্য শুয়ে পড়লেও সে না শুয়ে মায়ের কাছে গিয়ে বসল।
আজ স্কুল ছুটি। মা নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। পিঠা বানানো হবে, গতকাল চাল গুঁড়ো করে আনা হয়েছে। বাজারের দিকে চাল ভাঙানোর মেশিন থাকলেও মা চাল ভাঙাতে দেন জরির মায়ের কাছে। বিধবা মহিলা স্বামী মারা যাবার পর তার ফেলে যাওয়ার সম্পদ বলতে পেয়েছে ওই এক ঠেকি। মায়ের বড় মায়া হয় গ্রামের গরিব মানুষগুলোর জন্য। এত সামর্থ্য না থাকলেও যার জন্য যতটা পারেন তিনি করেন। এসব নিয়ে কথা হচ্ছিল দুজনে। ভোরের মিষ্টি বাতাস বইছিল সাথে। জিজ্ঞেস করলো, থাকবি কদিন? তোর তো অফিসে ছুটি নেওয়া আছে। না মা, আজ রাতেই চলে যাব ভাবছি। কেন? ট্যুরটা কি চাইলে এখন দেওয়া যাবে? তা যাবে না, ক্যান্সেল করে দিয়েছি পুরোপুরি। ভাবছি অফিসের ছুটিটাও ক্যান্সেল করব। এখন ছুটিটা কাটালে আর 1 বছরে ছুটি দেবে না। তনয়ার অনেক মন খারাপ হয়েছে না যেতে পেরে। মা হেসে বললেন, বিদেশে যেতে হবে এমন কোনো কথা আছে? তার চেয়ে এখন দেশে কোথাও চলে যা। দেশের ভেতরে বেড়াতে তো আর ঝঞ্ঝাট নেই, খরচও অত পড়বে না। স্বরূপ একটু ভেবে বলল, না মা, যেখানে যাবার কথা ছিল সেখানেই যাব। দেশে তো চাইলে শুক্র শনিবার করে ঘুরে ফেলা যাবে। পরে ওখানে আর যাবার সুযোগ না পেলে। আচ্ছা এবার বল তো, বিয়ে করবি না বলে যে মাথায় পোকা খেয়ে ফেলেছিলি, এবার কি হলো? কে বিয়ে করলো? আর কার বিয়ে করে চেহারা ঘুরে গেল? স্বরূপ গালে হাত ছুঁয়ে বলল, চেহারা ফিরেছে মানে? আয়না দেখিস না নাকি? তোর চেহারা যে ভূতের সর্দারের থেকে আস্তে আস্তে মানুষ হচ্ছে, বুঝিস না? স্বরূপ কাঁধ ছাকালো। কে জানে। গুম হয়? হুম। আগে কিন্তু হতো না। স্বরূপ ভাবলো কথা সত্যি, অথচ নিজের এই ব্যাপারটা সে নিজেই ধরতে পারেনি। ঘুম একটা বড় সমস্যা ছিল। যখন একা ছিল তার ঘুম আসতে অর্ধেক রাত পেরিয়ে যেত। যা বা ঘুম হতো, শান্তি লাগতো না। আজে বাজে স্বপ্নেরা ভিড় করে ঘুমে বাগড়া দিত। অথচ তনয়ার পাশে শুয়ে ওর সাথে হাবিজাবি বকবক করতে করতে সে কখন ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। তনয়ার কথার মাঝখানে হঠাৎ ঘুমিয়ে পড়ে। ওকে ঘুমন্ত দেখলে স্বরূপেরও ঘুমে চোখ ছোট হয়ে আসে। অফিসে কে যেন বলছিল তার চোখের ডার্ক সার্কেল কমে গেছে। কোনো প্রোডাক্ট ইউজ করেছে কিনা। গল্পের মাঝে এক বুড়ি এসে হাজির। বুড়ির বয়স হলেও শক্তপোক্ত আছে। হেঁটে হেঁটে গ্রাম পাড়ি দিতে পারে। 2 গ্রামের প্রতিটা বাড়ির গল্প তার জানা। তার হাতে ছোট্ট পানের বাটা। নিজের বানানো পান কিছুক্ষণ পরপর মুখে না দিলে তিনি কথা বলতে পারেন না। এসেই তিনি জিজ্ঞেস করলেন, কেমন আছো নানা? স্বরূপকে বুড়ি বরাবরই আদর করেন। তিনি এলেই স্বরূপ তার পানের বাটা থেকে নিজেই পান বানিয়ে মুখে পুরে দেয়। আজও তাই করল। বুড়ি প্রশ্নের উত্তরে সে বলল, আমি তো ভালোই, আপনি কেমন? বুড়ি জাকিয়ে বসে বলল, আল্লাহ ভালা রাখছে। তা বউ কই? শাশুড়িরা একলা কাম করে, হ্যাঁ কি করতাছে? মা হেসে বললেন। ঘুমায়। বুড়ি একটু মন খারাপ করে বললেন, এর লাইগাই কইছিলাম শহরের মাইয়া বিয়া করান লাগবো না। আমগো গ্রামে কত ভালো মাইয়া পইরা আছে, হ্যাঁ গরে কারো লগে বিয়া দিলে অহন তোমার মুখে তুইল্লা খাওয়ান দিত। একলা কাম কইরা বউরে খাওয়ান লাগতো না। স্বরূপ কি বলবে বুঝতে পারল না। মায়ের হাসি চওড়া হলো। বুড়ি সেটা দেখে বললেন, হাসির কথা কোনটা কইলাম আমি? খালা, এটা আমার সংসার। ওরা বেড়াতেই আসছে। 2 দিনের বউরা দিয়া কাজ করাবো কেন? সে কি মাটির চুলায় রাখতে পারে? আমি তো পায়ের উপর পা তুলে খেতে ছেলে বিয়ে করাই নাই। বিয়ে করাইছি যাতে ছেলে ভালো থাকে। সে ভালো থাকে। দেখেন তার চেহারা ফিরছে না, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। বুড়ি স্বরূপের দিকে তাকিয়ে ওর গালে কপালে হাত বুলিয়ে বললেন, আহারে পোলাটা কত হোগাই গেছে। তুমি হইলা মডার্ন মা, শিক্ষিত হইয়া চোখে বেশি দেহ। বউ কি না কি খাওয়ায়, মায়ের কাছে থাকলে পোলাটার চেহারাটা এমন হয়। মা এবারও হাসলেন, কিছুই বললেন না। বুড়ির সমালোচনায় আরাম না পেয়ে উঠে চলে গেলেন। অন্য বাড়িতে নিশ্চয়ই বউয়ের দেরিতে ওঠা নিয়ে কথা শুরু করলে চমৎকার আসর বসে যাবে। ওরা মা ছেলে মুখ চাওয়াচাবি করে হেসে ফেলল। বুড়ি বরাবরই এমন। স্বরূপের মায়ের কোনো কথা পছন্দ না হলেই সে বলবে। বেশি শিক্ষিত হয়ে তার মাথাটা গেছে, তবে ওরা রাগ করে না। বুড়ির মন ভালো। স্বরূপের বাবা মারা যাবার পর যে কজন মানুষ সত্যিকারের পাশে থেকেছে, ইনি তাদের একজন। আজও ওরা ফিরবে রাতের ট্রেনে। তনয়ার বিকেলের দিকে হঠাৎ মনে হলো বিয়েতে তাদের অনেক ছবি আছে ঠিকই, কিন্তু মায়ের সাথে ভালো ছবি নেই। কেন নেই? কারণ তাদের মা ছবি তোলার সময় বড়ই লাজুক। তার উপর ফটোগ্রাফারের সামনে পোজ দেওয়াতে তো আর তার মহা আপত্তি। মা ঘরে বসে স্কুলের কিছু কাজ নিয়ে বসেছিলেন। তনিয়া তাকে টেনে নিয়ে এলো। নিজের মেকআপ সামগ্রী দিয়ে কতটা জোর করেই সাজিয়ে দিল।
মা নিজেকে আয়নাতে দেখে লজ্জা পেয়ে ঘুমটা দিয়ে বসে রইলেন। তনিয়া বলল, মা, আজ কিন্তু ছবি তুলবো অনেক, আপনার ছেলেই তুলবে, তাই কোনো অজুহাত শুনবো না। মা করুণ চোখে তাকালেন। এ কি যন্ত্রণা! স্বরূপ গ্রামের বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। তনিয়া তাকে ফোন করে বলল, তাড়াতাড়ি এসো, ইমার্জেন্সি। স্বরূপ কিছু বলার আগেই সে ফোন কেটে দিল। স্বরূপ ব্যস্ত হয়ে সাথে সাথে ফোন করলো। তনয়া ইচ্ছে করেই ধরল না, সে এক প্রকার হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল। তনয়া দরজার সামনে দাঁড়িয়েছিল। স্বরূপকে দেখে বলল, ঘরে গিয়ে দেখো তো মায়ের কি হয়েছে। স্বরূপ ছুটে ঘরে ঢুকে দেখে মা নতুন শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে আছে। সে ভেবেছিল অসুখ বিসুখ হয়েছে, কিন্তু মা তো দিব্যি বসে আছে, কিন্তু ঘোমটা কেন? হচ্ছে এটা কি? তনয়া এসে জোর করে ঘোমটা সরালো। স্বরূপ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তনয়ার উপর রাগ হয়েও হলো না। মাকে ভীষণ সুন্দর লাগছে। তার মা এত মায়াবী সুন্দর, অথচ তার অতিরিক্ত পরিশ্রম আর আত্মপৌরে জীবনযাপন সেই সৌন্দর্যকে ঢেকে রেখেছে। তনিয়া বলল, আমাদের ছবি তুলে দাও এখন। ট্রেনে বসে ছবিগুলো দেখছিল স্বরূপ। তনয়া আজ তার কাঁধে মাথা রেখে আরামে ঘুমাচ্ছে। তার ঘুম আসছে না কেন যেন। আজ বিকেলটা এত সুন্দর ছিল। আশ্চর্য ব্যাপার হলো, মায়ের সাথে তার কোনো ছবি ছিল না, আজ তোলা হয়েছে। মায়ের মাথার সাথে মাথা ঠেকিয়ে তোলা ছবিটা সবচেয়ে সুন্দর হয়েছে। ছবিটা ওয়ালপেপারে দিতে গিয়ে কি মনে করে দিল না, বরং ওদের তিনজনের কিছু ছবি তুলেছিল টাইমার সেট করে। সেগুলোর একটা দিয়ে রাখলো। তার জীবনে এমন একটা সময় এসেছিল যখন প্রতি মুহূর্তে মরে যেতে ইচ্ছে হতো। নিজেকে সে রোজ আত্মহত্যা থেকে বাঁচিয়ে রাখত একটা মানুষের কথা ভেবে। সেটা ছিল মা। তবে একাকী শহরে জীবনে তার সব রং উড়ে গিয়েছিল। রঙগুলো একটু একটু করে ফিরে এসেছে। যে ফিরিয়ে দিচ্ছে সেও তার জীবনে খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। সে ফেসবুকে ঢুকলো। লাভ ইজ জাস্ট আ মিথ লেখা নিজের বায়োতে চোখ পড়তে সে নিজেকে প্রশ্ন করলো, হোয়াট ইজ লাভ? সে কি ধীরে ধীরে ভালোবাসায় বিশ্বাসী হয়ে উঠেছে, নাকি সংশয়বাদী? লোপার সাথে তার প্রেম ছিল উত্তাল, বাধাহীন, প্রবল। প্রেমের জন্য পাহাড় থেকে ঝাঁপ দেওয়াও যেন কোনো ব্যাপার ছিল না। অথচ তনয়ার জন্য তার কোনো প্রবল আবেগ কাজ করে না, বরং ও পাশে থাকলে শান্তি লাগে। এটা কি প্রেম নাকি স্বস্তির জায়গা? লেখাটা পরিবর্তন করলো না সে। কল্পকথারাও হয়তো কখনো সত্যি হয়ে যায়। সে অপেক্ষাই রইল, হয়তো হবে। সে উত্তাল ভালোবাসার টানে ছুটে যাবে এই মেয়েটার কাছে। ভাবতে ভাবতে আপন মনেই হাসলো স্বরূপ। এও কি সম্ভব? তনিয়া সত্যিকারের একটা নতুন জীবন শুরু হলো এবার। বিয়ের পর থেকে একটার পর একটা ব্যস্ততা তাকে থিতু হতে দিচ্ছিল না। এবার যেন প্রথমবার সে হাত পা ছড়িয়ে আরামসে নিজের সংসারটা ভালো করে দেখলো। গুছিয়ে এখানে জাগিয়ে বসার একটা চিন্তা তাকে বেশ আনন্দই দিল। এই যে পর্দাগুলো বদলে ফেলবে সে, গাছ লাগাবে, দেয়ালের রং বদলে দেবে। ফার্নিচারগুলো সুন্দর, তবে বিন্যাস ভালো হয়নি, ঠিক করতে হবে। কত কাজ। তনিয়া রোজ মার্কেটে যায়, এটা সেটা কিনে আনে। রান্নাঘরের টুকিটাকি, নতুন কোনো শোপিস, পেইন্টিং কিংবা বই। প্রথম প্রথম সে নিজের জমানো টাকায় খরচ করত। আর স্বরূপ এত ব্যস্ততার মধ্যে খেয়ালই করেনি ঘরে কি হচ্ছে। হঠাৎ এক শুক্রবার তার মনে হলো বসার ঘরটা অনেকটা বদলে গেছে। সে অবাক হয়ে তনিয়াকে ডাকতে শুরু করলো। তনিয়া তখন রান্নাঘরে ময়দা মাখছে। ইউটিউব থেকে প্রাপ্ত এক বিশেষ রেসিপি তৈরি হচ্ছে স্বরূপের জন্য। অখণ্ড মনোযোগ দিয়ে কাজ করছিল সে। মাঝে ছেদ পড়ল। ময়দা হাতিয়ে তনয়া এসে জিজ্ঞেস করলো, ওহ, তোমার সমস্যা কি? সকাল সকাল সারের মতো চাচাচ্ছ কেন? স্বরূপ চোখ শুরু করে বলল, আমি ষাঁড় হলে তুমি নিশ্চয়ই গাভী। উফ, কি হয়েছে সেটা তো বলবে। ঘরটা তো আগে এমন ছিল না। এই দুটো ফুলদানি আর দেয়ালের ছবিটা নতুন এসেছে, তাই না? আর খাবার ঘরের ঘড়িটাও। তনিয়ার মনে হলো স্বরূপ তার বাড়ির এই পরিবর্তন পছন্দ করছে না। সে কিছুটা সংকুচিত হয়ে বলল, হ্যাঁ, কেন খারাপ হয়েছে? স্বরূপ আরেকবার চারদিকে চেয়ে বলল, না, সুন্দর হয়েছে, কিন্তু কবে করলে বলো তো? একটু একটু করে করেছি। কিন্তু টাকা পাচ্ছ কোথায়? আমার টাকা আছে। তুমি যে বড়লোক তা জানি, কিন্তু এসব কিনতে থাকলে যে সম্পদ কদিনেই ফুরিয়ে যাবে তা বুঝতে পারছো? তারপর কি করবে? জানি না। বাবার কাছ থেকে নিয়ে নিজের সংসার সাজাবে? জানি না। আমারই ভুল। আমার উচিত ছিল তোমাকে কিছু টাকা দেবার, একেবারে মনেই ছিল না। তনিয়া বলল, বিয়ের আগে যে বলেছিলে সংসারের সমান কন্ট্রিবিউট করতে হবে। স্বরূপ হাসল। সোফায় গা এলিয়ে বসে পায়ের উপর পা তুলে বলল, সেই জন্য কন্ট্রিবিউট করছো নাকি? কিন্তু এসব তো তোমার বাবার টাকা, তোমার টাকা কই? চাকরি করলে তারপর?
তনয়া, একটা কথা বলি। বলো। তুমি চাকরি করতে চাইলে আমি কখনোই নিষেধ করব না, সেটা তোমার ইচ্ছে। কিন্তু আমার পরামর্শ চাইলে বলবো, তুমি এভাবেই সুন্দর। এভাবে বলতে? এই যে এলো খোঁপা, কপালে ঘাম, ভোরবেলা উঠে নাস্তা বানাতে বসে যাওয়া, এই তনয়া ভীষণ সুন্দর। আমি জানি না কাঁধে ব্যাগ ঝুলিয়ে পরিপাটি হয়ে অফিসে গিয়ে প্রেজেন্টেশন দেয়া আত্মবিশ্বাসী তনয়ার চেহারা কেমন হবে। আমাকে ভুল বুঝো না, আমার নিজের মা কর্মজীবী মানুষ। তোমাকে বাড়িতে বসিয়ে রাখার মতো মন মানসিকতা আমিও রাখি না। শুধু বলতে চাই, তোমার যদি ইচ্ছের ঘাটতি থাকে তাহলে প্রফেশনাল লাইফে যাবার কোনো জোর নেই। তুমি পায়ের উপর পা তুলে থাকতে পারো। তনিয়া মনে মনে হাসলো। সে এবার সোফায় বসে গা এলিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে পড়ল। তাহলে বাকি রান্নাটা তুমিই করো। স্বরূপ কয়েক পলক তাকিয়ে থেকে হেসে ফেলল। দুজনেই হাসলো কিছুক্ষণ। তারপর তনয়া উঠলে স্বরূপও উঠে রান্নাঘরে গেল। খাবার দুজন মিলেই তৈরি করলো। শেষে যেটা তৈরি হলো সেটা খুবই জঘন্য। খেতে হলেও দুজন হাসি মুখে সাবার করলো। রাতে স্বরূপ তনয়ার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, এখন থেকে যা লাগবে এখান থেকে খরচ করবে। এটা কি আমার হাত খরচ? বলতে পারো। ধরো, আমি চাকরি করলাম, তখনও কি এভাবে টাকা দিবে? তুমি চাইলে দেবো। তনয়া হেসে বলল, মানুষ কত অলস তুমি জানো? তোমার কি মনে হয় এত পেয়ে পেয়ে এরপর আমার ইচ্ছে করবে চাকরির জন্য পড়াশোনা করতে? এমনিতেই পড়ার কোনো মন নেই, সারাদিন ঘর সংসার নিয়ে আছি। তুমি আমার মাথাটাই খেয়ে ফেলেছ। কেমন করে খেলাম? কস কস করে চিবিয়ে খেয়েছো। স্বরূপ হেসে বলল, শার্পনারের ভেতর মাথা ঢুকিয়ে দিয়ে ক্ষয় হয়ে এখন শার্পনারের দোষ দিলে হবে? তুমি একা একা পাগল হচ্ছ, আমি কিছু করিনি। তনয়া আর কিছু বলল না। স্বরূপের কথা সত্য, সে এটাও জানে সবার দ্বারা সবকিছু হয় না। সে চাইলেও তার শাশুড়ির মতন ক্যারিয়ার গড়তে পারবে না, চাইলেও দিন রাত পড়ে চাকরির জন্য দৌড়াতে পারবে না। সে হয়তো হতে পারবে একজন পারফেক্ট হাউসওয়াইফ। হাউসওয়াইফ শব্দটা এখন অনেক ক্ষুদ্রার্থে বলে, ছোট করে দেখে। কেন বাপু, চাকরিও তো মানুষ সংসারের জন্য, সম্মানের জন্য করে। যে দুটোই ঘরে থেকেও পেয়ে যাচ্ছে তার দোষ কি? বরং সবার বাইরের জগতে কম্পিটিশন করে দৌড়ে দৌড়ে জীবনটা শেষ করে দেওয়ার ইচ্ছে নাও থাকতে পারে। তার ভাবভঙ্গির স্বরূপ ভালোই বোঝে, তাই তো পালে হাওয়া দিতে বলে দিল চাকরি না করলেও চলবে। টাকাটা সে ব্যাগে তুলে রাখলো। এই টাকা দিয়ে সে কি করবে তাও ঠিক করে রাখলো। সেজন্য ছুটির দিন লাগবে, কিন্তু স্বরূপের বেরসিক অফিস সপ্তাহে একদিন কষ্টে শিষ্টে ছুটে দেয়। সেদিনের অপেক্ষা ছাড়া উপায় নেই। টনিয়া কদিনে অনেক গাছও লাগিয়েছে। একটা বারান্দায় সব পাতাবাহার, একটাই সব ফুলের গাছ। বারান্দাগুলো বড় বলে এখনো অনেকটা ফাঁকা রয়ে গেছে। অনেকটা সময় তনয়ার বাগানের পেছনে চলে যায়। এদেরও যত্ন লাগে। পাতা ছেটে দাও, পানি দাও, মাটি একটু খুঁচিয়ে দাও, কোনটায় ফুল আসছে তার একটু আলাদা যত্ন নাও। তাদের শোবার ঘরের লাগোয়া দক্ষিণমুখী বারান্দায় ফুলের গাছগুলো লাগানো। প্রচুর বাতাস থাকে সবসময়। তনয়ার ভারী ভালো লাগে ফুলের সাথে সময় কাটাতে। সে এরপর একটা দোলনা কিনবে। দুজন এটা যাবে এমন। তার পরিকল্পনা শেষ হতে চায় না। গত রাতের বৃষ্টি হয়েছিল। আকাশ আজও খানিকটা ভার, সাথে ভীষণ বাতাস। গাছগুলোতে আজ আর পানি দেবে না তনয়া, শুধু মরা পাতাগুলো সাফ করছিল সে। সাথে গুনগুন করছিল কি একটা সুর, কোথায় শুনেছে নিজেও জানে না। ফোনের শব্দে উঠল সে। কি আবার সকাল সকাল? দেখল শাশুড়ি মা। ফোন ধরে কুশল বিনিময় শেষে মা বললেন, একটা কথা ছিল গো মা। বলুন মা। মিতার জন্য তো অনেক করলে, আর একটু করো। ওকে পড়তে পাঠাবো তোমাদের কাছে। এদিকে তো ভালো কোচিং নেই। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কত যে ইচ্ছে মেয়েটার, তা তোমাদের কাছে থাকলে ভালো কোচিংয়ে পড়ে পরীক্ষা দিতে পারবে। তনিয়া খুশি হয়ে বলল, পাঠিয়ে দিন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আগেই বলে রাখলাম, ওর তো এসএসসি এখনো শেষ হয়নি, হলে পাঠিয়ে দেব। তোমরা ব্যবস্থা করে রাখো। আচ্ছা মা। মিতার সাথেও ফোনে কথা হলো তনয়া। সকাল সকাল ভারী ভালো লাগলো তার। মাঝে মাঝে একা লাগে। মিতা এলে দারুণ হবে। বৃহস্পতিবার রাতে দেখা গেল পূর্ণিমা পড়েছে। আলোয় ভেসে যাচ্ছে চারদিক। এই শহরে আলাদা করে পূর্ণিমা চোখে পড়ে না। আজ পড়লো, তার কারণ লোডশেডিং। আজকাল লোডশেডিং বড্ড বেড়েছে। বিদ্যুৎ ঘাটতি না কি যেন সমস্যা। স্বরূপ ভীষণ বিরক্ত। রাত বিরাতে কারেন্ট চলে গেলে উঠে বসে রাগে গজগজ করতে থাকে। গালাগাল করতে থাকে অথরিটিকে। দেশটা নাকি শেষ হয়ে যাচ্ছে। নানা হাবিজাবি আর রাজনৈতিক প্যাচাল। তনিয়ার বিরক্ত লাগলেও সে শোনে। স্বরূপ খুব আগ্রহ করে ওকে বোঝায়। ও বুঝলো কি না খেয়ালও করে না। সে বলতে পেরেই খুশি। ইদানিং গরম পড়ে যাচ্ছে বলে লোডশেডিং হলে জানলা খুলে দিতে হয়।
জানলা খুললে আবার ঝাঁকে ঝাঁকে মশা হাজির। ডেঙ্গুর ভয় আছে। স্বরূপ বলেছে জানলায় আর বারান্দায় নেট লাগিয়ে দেবে। তনিয়ার ঘোর আপত্তির জন্য ব্যাপারটা থেমে আছে। স্বরূপ কিছুটা বিরক্ত। মাঝে মাঝে বলে বসে সে, তোমার অতিরিক্ত রোমান্টিজমের জন্য কবে যেন ডেঙ্গু হয়ে মরে যেতে হবে। তখন ভালো করে আকাশ দেখো। তনিয়া পাত্তা দেয় না, হাসে শুধু। রাগ হলে স্বরূপকে যা সুন্দর লাগে সে কখনো কখনো ইচ্ছে করে রাগায়। ওর রাগান্বিত মুখের ছবিও তুলতে চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। স্বরূপ বেশি রেগে গেলে আক্রমণাত্মক হয়ে ওঠে, হাতটাকে চিপে ধরে কামড়ে দিতে আসে। যদিও ব্যাপারটা ডোমেস্টিক ভায়োলেন্স না হয়ে শেষমেশ রোমান্টিক সিনে গিয়ে দাঁড়ায়। আজ লোডশেডিংয়ের পর জানলা খুলতেই দেখা গেল মস্ত চাঁদ। তনিয়া তাড়াতাড়ি বসার ঘরে গিয়ে পর্দা সরিয়ে দিল। আলোয় ভেসে যাওয়া ঘর কি সুন্দর! আহা! সে স্বরূপকে শোয়া থেকে জোর করে তুলে নিয়ে এলো। স্বরূপ খানিকটা অভ্যস্ত হয়ে গেছে তনিয়ার পাগলামিতে। সে হাই তুলতে তুলতে বসার ঘরে আসে। সত্যি সুন্দর লাগছে, কিন্তু তার চোখে প্রকৃতি এত সুন্দর হয়ে তা ধরা দেয় না। বরং আগামীকাল অফিস নেই ভেবে আরামে তার চোখ বন্ধ হয়ে আসতে চায়। তনিয়া ওর হাত ধরিয়ে ঝাঁকিয়ে বলে, চোখ খুলো, কত সুন্দর জোছনা দেখো। তুমি দেখো। স্বরূপ তনিয়ার কাঁধে মাথা রেখে চোখ বুজে ফেলে। তনিয়া মাথাটা সরায় না, নিজের মনেই বলে, একটা পাখি আছে জানো, চাঁদের আলো খায়। সে আজকে জোছনা পেট ভরে খেতে পারবে, তাই না? আমারও খেয়ে ফেলতে ইচ্ছে করে। কি? যা কিছু সুন্দর লাগে সব। এই যেমন চাঁদের আলো, সুন্দর ফুল, বৃষ্টি ভেজে সন্ধ্যা, আর তোমাকে। স্বরূপ উঠে বসে চোখ গোল করে বলল, আমাকে? তা খাও না, কে নিষেধ করেছে? সে নিজের মুখটা এগিয়ে দেয়। তনয়া হেসে দুই হাতে ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, যাও তো। চাঁদটা দেখেছো? আজকে চাঁদ সুকান্তের ভাষায় ঝলসানো রুটি। শহরের কত লোক আজ না খেয়ে শুয়েছে, গুণে শেষ করা যাবে না হয়তো। ওদের কাছে মনে হচ্ছে চাঁদটা আলো না হয়ে রুটি হয়ে ধরা দিলে বেশি কাজে দিত। তনিয়া সোজা হয়ে বসে বলল, ভালো কথা মনে করেছ। আমার ইচ্ছে ওদের জন্য কিছু করার। আমি কি বা করতে পারবো বলো? যতটুকু পারি। এই ধরো পথ শিশুদের একবেলা খাওয়ালাম, কিংবা বৃদ্ধ রাস্তায় পড়ে থাকা মানুষকে কিছু কিনে দিলাম। স্বরূপ মাথা দুলিয়ে বলল, আমি আগে প্রায়ই পথশিশুর একটা গ্যাংয়ের সাথে সময় কাটাতাম। বিয়ের পর তোমাকে সময় দিতে গিয়ে ওদের থেকে দূরে সরে গেছি। চলো না, কাল যাই। স্বরূপ তনিয়া নাক টেনে দিয়ে বলে, ওকে সুইট হার্ট। স্বরূপ প্রথমবার তনয়াকে এমন কিছু ডাকল। এর আগে মজা করে সিন্ড্রেলা, ফুতু, মাথা মোটা ইত্যাদি ডাকলেও এভাবে কখনো ডাকেনি। তনিয়া লজ্জায় বেগুনি হয়ে গেল। স্বরূপ বিষয়টা খেয়াল করে তনিয়ার আর একটু কাজ ঘেঁষে এলো। কানে কানে বলল, চাঁদের আলো আমাকে বলে গেছে এত সুন্দর সময়টা আজে বাজে কথা বলে নষ্ট না করতে, অনেক জরুরি কাজ পড়ে আছে। পরের দিন ওরা সকালে বের হয়ে ফিরল বিকেলে। সারাদিন পথে পথে ঘুরেছে। সেদিন স্বরূপের দেয়া টাকার সাথে তনয়া নিজের কিছু টাকা মিলিয়ে দান করেছে, যাকে অভাবী পেয়েছে তাকে। দুপুরে একগাদা পথ শিশুদের সাথে বসে ফুটপাতে বসে খাবার খেয়েছে। বিকেলটা বলা চলে ঘুরে কাটিয়েছে। সন্ধ্যায় ফিরে তনয়া খেয়াল করল ওর পা আর চলছে না, ব্যথায় ভারী হয়ে আসছে। কোনো মতে গোসল করে এসে সে শুয়ে পড়ল। স্বরূপ জিজ্ঞেস করল, হলো কি? পা ব্যথা। স্বরূপ কিছু না বলে নিজেও ফ্রেশ হয়ে এলো। তারপর চা বানিয়ে নিয়ে এলো দুজনার জন্য। তনিয়াকে উঠিয়ে বসে চা খেতে খেতে আজকের দিনেরই আলোচনা হলো। চা শেষ হলে স্বরূপ নিজেই সব নিয়ে গেল ধুয়ে রাখতে। তারপর রাতের খাবারের আয়োজনে লেগে গেল। খুব বেশি কিছু না, ভাত, আলু ভর্তা, আড্ডা। রান্না শেষে তনয়াকে জোর করে উঠালো সে। ততক্ষণে নামাজের সময় হয়ে এসেছে। স্বরূপ বেরিয়ে গেল নামাজ পড়তে। তনয়া উজু করে নামাজ পড়ে নিল। স্বরূপ ফিরল হাতে জিলাপি নিয়ে। কে যেন মসজিদে মিলাদ পড়িয়েছে। তনিয়া ভীষণ আগ্রহ করে খেলো দেখে স্বরূপ হেসে জিজ্ঞেস করলো, তোমার জিলাপি পছন্দ? খুব। আচ্ছা এবার খাবে, চলো, আজ জলদি শুয়ে পড়বো। ওকে। খাওয়া শেষে স্বরূপ এবারও তনয়াকে কিছুই করতে দিল না, নিজেই সব গুছিয়ে রাখলো। ওকে একটা প্যারাসিটামল খাইয়ে শুয়ে দিল। দুজনেই ক্লান্ত ছিল। বিছানায় মাথা দিতেই চোখে ঘুম জড়িয়ে এলো। স্বরূপের ঘুমটা ভাঙলো মাঝরাতে। কেন ভাঙলো? মনে হলো ক্ষীণ কোনো শব্দ তাকে বিরক্ত করছিল। শব্দটা কিসের? কিছুক্ষণ খেয়াল করে বুঝতে পারলো ওটা তনয়ার কাছ থেকেই আসছে। ও অস্থিরভাবে পা দুটো বারবার এপাশ ওপাশ করছে। স্বরূপ মৃদু স্বরে ডাকলো, তনয়া। জবাব এলো, হুম। পায়ে ব্যথা কমেনি?
পায়ে হাত পড়তে চমকে উঠে সরে যেতে চাইল তনয়া। আরে করো কি? তুমি ঘুমাও, আমি একটু টিপে দেই। তনয়া স্বরূপকে ঠেলে সরিয়ে দেবার চেষ্টা করে বলল, তুমি ঘুমাও প্লিজ। এটা কি করছো? চুপ, একদম চুপ, শুয়ে ঘুমানোর চেষ্টা করো। স্বরূপের শক্ত হাত তনয়াকে ধরে শুয়ে দিল, পা টিপে দিতে থাকলো। এবার তনয়ার আরামে চোখ বুঝিয়ে এলো আপনা আপনি। জানলা দিয়ে আসা মৃদু আলোয় তনয়ার মুখটা আবছা দেখা যায়। স্বরূপের ভীষণ মায়া হলো ওকে দেখে। সে দুপুর থেকেই অবাক হয়ে আছে। সে নিজে না হয় গ্রামে বড় হয়েছে, তার অত বাছাবাছি নেই, কিন্তু তনয়া কেমন করে ফুটপাতে বসে বাচ্চাগুলোর সাথে একসাথে খেলো? মেয়েটা সারাদিন ছোটাছুটি করেছে, বুঝতে দেয়নি কষ্ট, এখনও ব্যথায় ঘুমোতে পারছিল না, তবুও তাকে ডাকেনি। এত নরম মনের একটা মেয়েকে তার কাছেই আসতে হলো। সে কি ওকে ডিজার্ভ করে? চমৎকার কোনো ছেলের সাথে তনয়ার বিয়ে হতে পারত, যে ওকে ভীষণ ভালোবাসত, ওর মতো করে পাগলামি করতো, দিন রাত ভালোবাসাবাসি করত, ভালোবাসি বলতো। চিন্তাটা একবার মাথায় আসতে স্বরূপের শরীরে সামান্য ঝাঁকুনি দিয়ে গেল। নিজের চিন্তার জন্য নিজের উপরই রাগ লাগছে। অন্য কাউকে তনয়ার পাশে ভাবার ক্ষমতা তার নেই। ছত্ত সব বাজে চিন্তা। যা হয়েছে ভালো হয়েছে, সে নিজেই ওর বর হিসেবে ভালো, অন্য কেউটা আসছে কোথা থেকে? তনয়া এবার ক্ষীণ স্বরে বলল, ব্যথা কমেছে এখন? তুমি ঘুমাওনি? না, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আসো প্লিজ। স্বরূপ এবার শুতে গেল। মাথার চিন্তাটা যাচ্ছে না। সে জিজ্ঞেস করলো, তনয়া, তোমার যদি এমন কারোর সাথে বিয়ে হতো যে তোমাকে খুব ভালোবাসতো, তাহলে ভালো হতো না? তনয়া স্বরূপের গলা জড়িয়ে ধরে বলল, না, কেন? তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসতেই পারে না। সে কি, আমি তোমাকে ভালোবাসি এ কথা কখন বললাম? সব বলতে হয় না। তনয়া ঘুমিয়ে গেল। স্বরূপ জেগে ভাবতে লাগলো, সে ভালোবাসে কেমন করে? তনয়া যত সহজ ভাবছে তত সহজ না। আজকের বিষয়টাকে বড় জোর বলা যায় ব্যাধি। তনয়ার পরীক্ষার রুটিন দিয়েছে, এটা সে জানলো পরীক্ষার মাত্র 1 সপ্তাহ আগে। সে সংসার নিয়ে এতই ব্যস্ত ছিল যে পড়াশোনার একটা অংশ ঝুলে আছে ভুলেই গিয়েছিল। এক সকালে তার বান্ধবী ঝুমি ফোন করে জিজ্ঞেস করলো, কিরে, তুই কি পরীক্ষা দিবি না? তনয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, পরীক্ষা কবে? সামনের সপ্তাহে। আমাকে কেউ বললো না কেন? কেউ কি আলাদা করে কাউকে বলে? সবাই খোঁজ খবর রাখে। ফেসবুক গ্রুপে কবে রুটিন দিয়েছে, মেসেঞ্জারে আলাপ আলোচনা হচ্ছে, তুই কিছুই দেখিসনি? এতদিনেও তোর কোনো রেসপন্স না পেয়ে আমি ভাবলাম তুই পরীক্ষা দিবি না, এজন্য ফোন করলাম। তনয়া ভারী অবাক হলো। ফেসবুকে সে থাকে না তেমন একটা, আর মেসেঞ্জারে পড়াশোনার গ্রুপে সারাদিন টুংটাং মেসেজের আলোই সে মিউট করে রেখে দিয়েছে। সেজন্য কিছুই জানে না এটা এখন কাকে বোঝাবে। তনয়া দুঃখিত গলায় বলল, আমি দেব পরীক্ষা, তুমি একটু বসো একদিন আমার সাথে, বুঝিয়ে দাও কিছু, পাস তো করতে হবে। ঝুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা রোজই ক্যাম্পাসে যাই, তুই এলেই সবাইকে পাবি। রাতে তনয়া এক অন্যমনস্ক দিকে স্বরূপ জিজ্ঞেস করলো, ঘটনা কি? তনয়া সব খুলে বলতে স্বরূপ এত বড় একটা হা করলো যে তনয়ার মনে হলো যে ওর মুখের ভেতর আস্ত ফুটবল ঝুঁকিয়ে দেওয়া যাবে। অনেকক্ষণ পর কথা বলল স্বরূপ, আমি জীবনে এমন মানুষ দেখিনি যারা পড়াশোনার ধারের কাছেও থাকে না, তারাও এত কেয়ারলেস হয় না তনয়া। ভেরি স্যাড। সরি। আমাকে সরি বলছো কেন? নিজেকে বলো। ওকে। পরীক্ষার বইপত্র কিছু আছে? বই পড়ার সময় কোথায়, কাল গিয়ে নোটস জোগাড় করব। তাই করো, কাল থেকে পড়তে বসবে, আর কোনো ফাঁকিবাজি না। ফেল করলে তোমার আমারও কোনো মান সম্মান থাকবে না। তনয়া কাচুমাচু মুখে বলল, এখন একেবারেই পড়তে ইচ্ছে করে না। স্বরূপ অদ্ভুতভাবে তার দিকে তাকালো, কিছুই বলল না। পরদিন তনয়া ইউনিভার্সিটিতে গেল পরীক্ষার নোটস জোগাড় করতে। এক একজনের থেকে এক একটা নোট নিয়ে ফটোকপি করলো। ভাগ্যিস পরীক্ষার ফর্ম ফিল আপের একদিন বাকি ছিল, সেজন্য অনেকটা সময় বেরিয়ে গেল। সারাদিন দৌড়াদৌড়ি করে যখন বাসায় পৌঁছলো তখন সে বেশ হাঁপিয়ে উঠেছে। পৌঁছে দেখলো স্বরূপ বাসায়, সাথে আরও কিছু লোক। হচ্ছেটা কি? শোবার ঘরে ঢুকে ঘটনা বুঝতে পারলো। পড়ার টেবিল আনা হয়েছে, সেটা সেট করে দিতেই লোকগুলো এসেছে। তনিয়া বলল, এর আবার কি দরকার ছিল? খাবার টেবিলে বসেও পড়া যেত। কদিন আর পরীক্ষা থাকবে? স্বরূপ বলল, মা বলেছে টেবিল চেয়ার আনতে। অপ্রয়োজনীয় খরচ। কিন্তু মায়ের কথা অন্য। কি কথা? তোমার পড়াশোনা শেষ হলে কি হবে? আরও মানুষ বাসায় আসবে, তাদের পড়াশোনা হবে এখানে। ও, মিতা তো আসছে। তুমি একটা মাথা মোটা। মিতা ছাড়া আর কে এসে পড়াশোনা করবে শুনি? মেয়েটা কি আমাদের বেডরুমে বসে পড়বে? না তো। ভাবো ভাবো, সবসময় আমরা বর্তমান মানুষদের নিয়ে কেন ভাববো? ভবিষ্যৎ মানুষদের নিয়েও ভাবতে পারি।
তনয় এবারও ঠিকঠাক বুঝতে পারল না মানুষের আবার বর্তমান ভবিষ্যৎ কি। দুদিনেই তনয়া বুঝতে পারলো তার জীবনটা নরক হয়ে গেছে। সে একটা জ্যান্ত অগ্নিকুণ্ডে বসে আছে। স্বরূপ তাকে রুটিন করে দিয়েছে, কোন দিন কোন সাবজেক্ট কতটুকু পড়বে এসব ঠিক করে দিয়ে সে অফিসে যায়। অফিস থেকে ফিরে পাই পাই করে পড়াশোনার হিসেব নেয়। অফিসে থাকলে আগে বড়জোর একটা কল করতো সে, এখন 4-5 বার কল করে জিজ্ঞেস করে পড়াশোনার কি খবর। এটা বাদে আর একটা শব্দও না। রান্নাবান্নাও তাকে করতে দেয় না, দুরি খালাকে বলে দিয়েছে তিনি রান্না করে দিয়ে যান। তনয়ার মোবাইলের ওয়েলবিং অ্যাপ রোজ চেক করে দেখে সে কতক্ষণ স্ক্রিন টাইম নিয়েছে। মোট কথা তনয়ের অবস্থা ছিঁড়ে চাপটা। এদিকে পড়াশোনা মাথায় ঢুকতে চায় না, মন এদিক ওদিক চলে যায়। জানলা দিয়ে সে যে নারকেল গাছের ডাল দেখা যায় সেটার দিকে ঘন্টা ধরে চেয়ে থাকতেও ভালো লাগে। স্বরূপ রোজ তাকে বকা দেয়, পড়া না হলে ঘুমোতে যায় মাঝখানে দুটো বালিশ দিয়ে। তনয়ার কান্না পায়, তবু কান্না গিলে রাতে জেগে পড়ে। কিছুই করার নেই, অসম্ভব রকমের পড়াশোনার পর প্রথম পরীক্ষাটা তনয়ার ভালোই হলো। প্রশ্ন যদিও কঠিন হয়েছিল তবুও তনয়া অনেক কিছুই লিখতে পারল। পরীক্ষা দিয়ে বের হয়ে প্রথমে তার মনে হলো স্বরূপ এই কড়াকড়িটা না করলে সে নির্ঘাত ফেল করত। পরীক্ষার হল থেকে বেরিয়ে যার কথা ভাবছিল সে তার দেখা পেয়ে গেল। ভুরু তুলে সে জিজ্ঞেস করলো, কেমন হলো? ভালো। আইসক্রিম খাবে? চলো। আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরার পথে তনয়ার মনে হলো আবার আগের স্বরূপকে ফেরত পেয়েছে। কিন্তু বাসায় পা দিয়ে ভুল ভাঙল। আবার যে কি সে পরীক্ষা চলল একের পর এক। স্বরূপ মাঝে মাঝে তার সাথে রাত জাগে, বেশি রাত হলে দুধ গরম করে দেয়, নুডলস বানিয়ে আনে। তনয়ার এখন পড়াশোনা অনেকটা অভ্যেস হয়ে এসেছে। একটা পরীক্ষা ভালো হলে পরেরটা আরও ভালো দেবার আগ্রহ চলে আসে। এভাবে একের পর এক পরীক্ষা চলতে থাকলো। এর মধ্যে একটা মজার কাণ্ড ঘটল। স্বরূপ বাসায় ফিরল খুব উত্তেজিত হয়ে। তনয়া কিছু জিজ্ঞেস করার আগেই বলল, জানো কি হয়েছে? তনয়ার মনে হলো ও একটা 10 বছরের শিশুর সাথে কথা বলছে যে তার ভীষণ আকাঙ্ক্ষিত খেলনাটা খুঁজে পেয়েছে। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি রকিবকে চেনো? আমার বন্ধু, রূপারও বন্ধু। হ্যাঁ চিনি। ও আমেরিকা সেটেল হয়ে গেছে, দ্রুতই চলে যাবে। তো? ওর গাড়িটা বিক্রি করে দিয়ে যাবে। আমি বলেছি আমি নেব। সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, নতুন কেনার টাকা জোগাড় করতে কত বছর লাগবে কে জানে। সেকেন্ড হ্যান্ডে চলবে। আর ওর গাড়িটা একদম নতুন, আমি কেনার সময় সাথে ছিলাম, দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু সেটার জন্য তো অনেক টাকা লাগবে। অল্প অল্প করে দেবো, ওর তাড়া নেই কোনো। বাহ, দারুণ তো। স্বরূপ হাতে হাত ঘষে বলল, দারুণ মানে ফ্যান্টাস্টিক। তনয়া ওর খুশি দেখে হেসে ফেলল। স্বরূপ বলল, গাড়িটা পেয়ে যাব সপ্তাহ খানেকের মধ্যে, তোমার পরীক্ষাও শেষ হবে। শেষ পর্যন্ত ভালো পরীক্ষা দিতে পারলে তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। তুমি ড্রাইভিং পারো? ডিয়ার তনয়া, আমি ড্রাইভিং শিখেছি আরো 5 বছর আগে। তখন তোমার গাড়ি ছিল? স্বরূপ হাসল। না, উবার চালাতাম। ও, টাকা পয়সার সমস্যার জন্য না, গাড়ি চালানোর জন্য। তনয়া অদ্ভুত চোখে তার দিকে তাকালো। শখ বটে। গাড়ির জানালা দিয়ে হাত বের করতেই কয়েক ফোঁটা বৃষ্টি ভিজিয়ে দিল তার হাত। নীল রঙের চুড়ির রিনরিনে ধ্বনির সাথে বৃষ্টির সুর মিশে যাচ্ছে। আর কোনো শব্দ নেই। গাড়িটা মসৃণভাবে চলছে হাইওয়ে ধরে। চারিদিকে এত সবুজ যে চোখ জুড়িয়ে যায়। তনয়া স্বরূপের দিকে তাকালো। খুব আনন্দ নিয়ে সে ড্রাইভ করছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। গতকালই তারা গাড়িটা পেয়েছে, আর গতকালই তনয়ার পরীক্ষা শেষ হয়েছে। আজ ভোরবেলা স্বরূপ ওকে তুলে নিয়ে পাগল করে ফেলেছে বের হবে বলে। তনয়া চাইছিল একটু ঘুমাতে, কিন্তু স্বরূপের এই পাগলাটে শখটাতে বাধা দিতেও ইচ্ছে করছিল না। অগত্যা সে উঠে তৈরি হয়েছে। তৈরি হতে গিয়ে সে প্রথমবার খেয়াল করেছে কদিনেই তার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, গালের হাড় বেরিয়ে পড়েছে, গায়ের রঙও অনুজ্জ্বল হয়ে আছে। মনটাই খারাপ হয়ে গেছে তার। স্বরূপকে সে কথা বলতেই স্বরূপ বলেছে, কি জানি, তোমাকে তো এরকমই লাগে। তনয়া আর কথা বাড়ায়নি। সব চোখ সব কিছু ডিটেক্ট করতে পারে না বোধহয়। তনয়ার আজ আর সাজতে ইচ্ছে হয়নি। গোসল করে নীল শাড়ি পরেছে, সাথে চোখে মোটা করে কাজল, অল্প কিছু ডিজাইনার গয়না আর হাত ভর্তি নীল চুড়ি। ওকে তৈরি দেখে স্বরূপ মুখে কিছু না বললেও তার 2 সেকেন্ড থমকে তাকিয়ে থাকাটা তনয়ার চোখ এড়ায়নি। তার অতটুকুতেই চলবে। অনেকটা ড্রাইভ করে আসার পর একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামালো স্বরূপ। জিজ্ঞেস করলো, চা খাবে? অবশ্যই। নামি চলো।
ওরা চায়ের দোকানে ঢুকতেই আবার ঝেপে বৃষ্টি নামলো। ভেতরে বসে মাটির ভাঁড়ে চুমুক দিতে দিতে তনয়া খেয়াল করলো রাস্তার অপর পাশে একটা লম্বা কদম ফুলের গাছ। সেটা ভর্তি হয়ে আছে সোনারঙা বলের মতো কদম ফুলে। গানটা মনে পড়ে গেল তার, বাদল দিনের প্রথম কদম ফুল। হুমায়ুন আহমেদের কোনো বইতে হয়তো এরকম একটা লেখা পড়েছে সে। বর্ষার প্রথম কদম যদি কেউ তার ভালোবাসার মানুষকে দেয়, তাহলেই সেই ভালোবাসা অটুট থাকে। তনয়া স্বরূপের হাত চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বলল,